আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর অনেক মানুষ হয়তোবা আমাকে গালি দিতে শুরু করবে। আমি এটাও জানি আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার পর হয়তোবা চিরজীবনের জন্য আমার পার্টনার প্রোগ্রাম থেকে ব্যান করে দেওয়া হবে। আমি এইটাও জানি আজকের এই ভিডিওটা আপলোড করার পর হয়তোবা আমার চ্যানেল বা ফেসবুক পেজ উড়েও যেতে পারে। এমনকি আমি এইটাও জানি আজকের ভিডিওটা আপলোড হওয়ার পর হয়তোবা আমার জেলখানায় থাকতে হতে পারে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 থেকে বাংলাদেশের একমাত্র টিম আরএইচকে কেন 18 নম্বর স্কোয়াড হয়ে বিদায় নিল, এর পিছনে লুকিয়ে থাকা চরম সিন্ডিকেট আর সত্য ঘটনা আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশ্বাস করো, এই পৃথিবী সৃষ্টির পর থেকে সত্য কথা অলওয়েজ মানুষের কাছে তিতেই হয়ে থাকে, আর সত্য বলার সক্ষমতা সবার থাকে না, যেটা আমার আছে আর যেটা আজকে তোমাদের সামনে বলতে চলেছি। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে একমাত্র টিম যেটা কিনা আরএইচকে গিয়েছিল রিয়াদে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। সারা বাংলাদেশের মানুষ অন্ধের মতো তাদেরকে সাপোর্ট করে গিয়েছে, শুধুমাত্র ভালো একটা পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করেছিল। আর বাংলাদেশের মানুষ এইটাও খুব ভালোভাবে জানতো আরএইচকে বর্তমান বাংলাদেশের সব থেকে ভালো একটা স্কোয়াড, যারা কিনা নিজের দক্ষতার প্রমাণ অনেক আগে থেকেই দিয়ে আসছে। তারা কিন্তু হুট করে একদিনের গেম প্লে দিয়ে ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি। তারা সেই প্রথম থেকে গ্রুপ পর্ব থেকে খেলতে অবশেষে শেষ পর্যায়ে এসে বিশ্বকাপে তারা চান্স পেয়ে যায়। আর যেহেতু বাংলাদেশে আর এমন কোনো স্কোয়াড নেই যেটা কিনা আরএইচকে কে টপকায় যেতে পারে, তার জন্য আরএইচকে ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলে যায় সুদূর রিয়াদে। আর যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার সাথে সাথে প্রথম দিনের প্রথম দুটো ম্যাচে খুব বেশি ঝলক দেখিয়ে আরএইচকে কিন্তু সবার মন জয় করেও ফেলে। কিন্তু তারপরের ম্যাচগুলো দেখে কোনোভাবে মানুষ বিশ্বাস করতে পারছিল না এটাই কি তাদের বাংলাদেশের সব থেকে টপ স্কোয়াড, এটাই কি সেই আরএইচকে। কিন্তু ভাই, আমরা যেহেতু বাঙালি, আমরা আশা করে থাকতে অনেক পছন্দ করি, এই জন্য আমরা চিন্তা করেছিলাম ডে 2 তে হয়তো এমন একটা কামব্যাক আরএইচকে দেখাবে যেটাতে কিনা ফাইনালে কোয়ালিফাই হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ভাই, তোমরা আবেগ দিয়ে চললেও আমার তো বিবেকের বয়স, আমার বিবেক দিয়েই চলা লাগে। এই জন্য ডে 2 শুরু হওয়ার একদিন আগে আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে বলেই দিয়েছিলাম যে আরএইচকে এর পক্ষে হয়তোবা কোয়ালিফাই করা একেবারেই অসম্ভব। আর যেটা তোমরা আমার টিকটক বা ইনস্টাগ্রামে দেখলেই বুঝতে পারবে, আমি এখানে 12টা স্কোয়াডের নামও ঘোষণা করে দিয়েছিলাম। একটা স্কোয়াড এদিক ওদিক হয়েছে, বাকি 11 জন স্কোয়াড কিন্তু ঠিকই ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে। আর আমার কথাগুলো ফুলে যেতে বেশি দিন টাইম লাগেনি। ডে 2 তে আরএইচকেরা এমন ভাবে পারফরমেন্স করে, এমন ভাবে মার খায়, যেখানে প্রত্যেকটা বাঙালির মন টুকরো টুকরো করে ভেঙে যেতে শুরু করে। আর ডে 2 তে প্রত্যেকটা বাঙালির যখন স্বপ্ন টুকরো টুকরো করে ভেঙে যায় আর আরএইচকে হয়ে যায় টপ 18টা টিমের মধ্যে 18 নম্বর স্কোয়াড, তখনই বাঙালির আসল রূপ টের পাওয়া যায়। আমি ফ্রি ফায়ার অফিসিয়াল বাংলাদেশের যে লাইভ দেখছিলাম যখন আরএইচকে 18 নম্বর স্কোয়াড হয়েছিল, তখন জাস্ট কমেন্ট বক্সে কিছু কিছু মানুষের কমেন্ট দেখে আমি পুরো আকাশ থেকে পড়েছিলাম। আরে ভাই, আমরা তো গিরগিটির থেকেও খারাপ ভাই। গিরগিটি তো তাও রং পাল্টাইতে 1-2 সেকেন্ড টাইম নেয়, আমরা বাঙালিরা নিজেদের রং পাল্টাইতে তো 1 সেকেন্ডও টাইম নিই না। কেউ কেউ আরএইচকে স্কোয়াডের বাজে ভাষায় গালি দিতে থাকে, কেউ কেউ আরএইচকে স্কোয়াডের অন্য স্কোয়াডের সাথে তুলনা করতে থাকে, কেউ কেউ বলতে থাকে যে এই স্কোয়াডের চেয়ে ওই স্কোয়াডটা ভালো, ওই স্কোয়াডের কন্ট্রোভার্সি করে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভাই রে ভাই, তোমাদের 2 সেন্টেন্সের এক একটা কমেন্ট যে এক একটা মানুষকে কতটা ডিমোটিভেট করে ফেলতে পারে, কতটা একটা মানুষকে পিছন থেকে টেনে ধরতে পারে, তার প্রমাণ এখন আমি তোমাদেরকে দিতে চলেছি। এখন যে কথাগুলো আমি বলতে চলেছি তাতে অনেক মানুষের গাড়ির মধ্যে আঙুল চলে যেতে পারে, তাই আমি নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলবো, অবশ্যই ঝাড়ের বাস ঘুরিয়ে নিজের পাশায় নেবেন না, তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর প্রত্যেকটা দেশের ফ্রি ফায়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের লাইভ হতে থাকে। আর সব থেকে আশ্চর্য বিষয়, প্রত্যেকটা কান্ট্রির ইউটিউব চ্যানেলকে হারিয়ে বাংলাদেশি হয়ে যায় ভিউজের দিক থেকে টপ 1। এই টুর্নামেন্টটাকে কত পরিমাণ সাপোর্ট করেছে যে এটা শুধু ভিউজের দিক থেকে 1 নম্বর হয়ে গেছে। বাংলাদেশের যে পরিমাণ ভিউজ এসেছে তা অন্য কোনো কান্ট্রিতে এত পরিমাণ ওয়াচ টাইম, এত পরিমাণ ভিউজ আসেনি। তাইলে একটা ছোট্ট করে গালি দিয়ে কেউ মনে নিও না। কি রে বোকাচোদা, তোরা যখন এত ই স্পোর্টসে সাপোর্ট করিস, তোরা যখন এত ই স্পোর্টসের ভালোবাসিস, তাহলে নাইম আলম রে হারিয়ে যেতে দিলি কেন? এই আজকে যারা বাঙালি হয়ে বিশ্বকাপে যে কমেন্ট করছিস আরএইচকে ওপি, তারা কনে ছিলি নাইম আলম যখন একের পর এক ইন্টারন্যাশনাল ট্যুরগুলো জয়ী হয়ে বাংলাদেশে প্রাইজ পুলগুলো নিয়ে আসতো? তখন তোমাদের সাপোর্টগুলো কোথায় ছিল? তখন তোমাদের কমেন্টগুলো কোথায় ছিল? আমি একটু মনে করিয়ে দেবো, তখন তোমাদের কমেন্টগুলো কোথায় ছিল? তখন তোমাদের কমেন্টগুলো ছিল কোনো একটা মেয়ে স্ট্রিমারের কমেন্ট বক্সে যে তোমাকে দেখে হাত মারতে খুব সুবিধা হচ্ছে। তখন তোমাদের কমেন্টগুলো ছিল কোনো একটা স্ক্রিপ্টেড ম্যাচের 1 ভার্সেস 1-এ ওফ ভাই ওপি খেলেছো।
তখন তোমাদের সাপোর্ট গুলো ছিল কোন ইউটিউবার কার সাথে ঝগড়া বেঁধে গেল, কোন ইউটিউবার কারে রোস্ট করলো, কোন ইউটিউবার তার কি রিপ্লে দিল। খেলার কদর কি করেছিল তখন তোমরা? যেখানে নাইম আলম পুরো বাইরের দেশ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেত, সেই নাইম আলম কিনা বাংলাদেশে একটা ই স্পোর্টস টুর্নামেন্টের ভিডিও ছাড়লে লাইক পেত মাত্র 2000-4000 আর ভিউজ আসতো মাত্র 50,000। কোথায় ছিলে? আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে পারি না। আর আজকে যখন আরএসকে নিজের যোগ্যতায় একটু একটু করে উপরে উঠছে, তখন টিকটক তো বানাইতেই হবে আরএসকে রে গালি দিয়ে, কমেন্ট বক্সে তো বলতেই হবে আরএসকের চেয়ে অমুক স্কোয়াড ছিল। আরে তোর আব্বার স্কোয়াড যদি ভালোই থাকতো তো তাহলে তোর আব্বার স্কোয়াডই ফাইনাল খেলতে যেত, আরএসকে যেত না। এবার আসি 2025 সালের ইভোজ স্কোয়াডের এই যে মালটারে তোমরা দেখছো, যেটা কিনা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার 2025 হয়েছে। এর দেখে অনেকে কমেন্ট করছে, ইস বাংলাদেশে যদি এমন একটা প্লেয়ার থাকতো তাহলে বাংলাদেশে হয়তো আজকে চ্যাম্পিয়ন হয়ে যেত। আহারে, এই যে 2025 সালে ইভোজ স্কোয়াডের যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে, তার 7-8 বছরের লাইফ থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই পোলাটা যখন মাত্র 7-8 বছর বয়সে 2017-18 সালে গেম খেলতো, তখন তার কোনো ফলোয়ারই ছিল না, তখন তার কোনো ভিউজই ছিল না, কিন্তু সে যেই ফোনটা দিয়ে লাইভ করছে এই ফোনটার দাম ছিল 1 লাখ টাকার উপরে। শুধু তাই না, এই ভিডিওতে দেখো সে যে চেয়ারটার উপরে বসে রয়েছে, এই চেয়ারটার দামও কিন্তু 50,000 টাকা। বাংলাদেশের কোনো 7-8 বছরের একটা ছেলে যদি তার বাবার কাছে যেয়ে বলে আমাকে 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে দাও, 50,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনে দাও, আমি অনলাইনে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলবো, ওই বাপ কি তাকে এগুলো কিনে দেবে, নাকি তার ঘেটি ধরে পড়ার টেবিলে বসিয়ে বলবে পড়তে বসে যাও? আর তারপরে যদি বেশি জোরাজোরি করে তাহলে ছেলের পিঠের চামড়া তো হয়তো পিঠে থাকবে না, সবকটা উঠেই যাবে। তাহলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইভোজের থেকে তৈরি হবে না আরএসকে থেকে তৈরি হবে? তোমরা অতীত ভুলে যেতে পারো, আমি মনিম এত সহজে কিন্তু অতীত ভুলে যায় না। মনে পড়ে 2021 সালের শেষের দিকের কথাগুলো? তোমরা হয়তো ভুলে গেছো, আমি কিন্তু ভুলিনি। যেখানে একের পর এক নিউজ চ্যানেলগুলো নিউজ করছিল যে ফ্রি ফায়ার গেম খেলে বন্ধুর হাতে বন্ধুর খুন, ফ্রি ফায়ার গেমে টপ আপ করতে না পেরে কিশোরের উগ্র আচরণ তার পিতামাতার সাথে, ফ্রি ফায়ার গেমের আইডি নষ্ট হয়ে যায়, বন্ধুর হাতে বন্ধু খুন। এত সুন্দরভাবে এইগুলো নিউজ চ্যানেলে উপস্থাপন করা হতো, সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল ফ্রি ফায়ার গেম খেলা মনে হয় একটা ক্রাইম। তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সারা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র একা চিল্লিয়ে উঠেছিলাম যে মাথা ব্যথা করলে মাথা ব্যথার ওষুধ খেতে হয়, মাথা কেটে ফেলা কোনো সমাধান না। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, তাই বলে খারাপ দিক বিবেচনা করে এই জিনিসটা বন্ধ করে দেওয়া আমাদের জন্য প্রচুর হুমকির সম্মুখীন হবে। সেদিন হয়তো অনেকে পাগল মনে করেছিল আমাকে। তাহলে আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খেয়ে তো প্রত্যেক মাসে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তাহলে এই নিউজ চ্যানেলগুলো কেন নিউজ করছে না যে সিগারেট খেয়ে এমুকির মৃত্যু তমুকির মৃত্যু, সিগারেট ব্যান করে দাও? করতে পারবে না তো, কারণ সিগারেট তো মোটা টাকা ঘুষ দেয় সরকারের, আর ফ্রি ফায়ার পাবজি তো ঘুষ দিত না, অর্থাৎ যেটাকে ট্যাক্স বলে। তারপরে একদিন ঠাস করে পাবজি ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া হলো। মনে আছে তার আগের দিনগুলোর কথা? কত ভালো ভালো ই স্পোর্টস স্কোয়াড ছিল বাংলাদেশে, একটা গিল্ডের কত ভালো ভালো প্লেয়ার ছিল। হয়তোবা তোমাদের মনে থাকবে না কারণ তোমরা নতুন প্লেয়ার, কিন্তু যারা ওল্ড প্লেয়ার আসো তারা জানো যে কত ভালো ভালো ই স্পোর্টস স্কোয়াড ছিল। তারা যদি সেই সময় থেকে খেলা এই পর্যন্ত ধরে রাখতো, সেই সব ওল্ড প্লেয়ারের এক্সপিরিয়েন্সের কাছে বর্তমান প্লেয়াররা কিচ্ছু হতো না। কিন্তু সব থেকে মজার ব্যাপার কোথায় জানো? সেই হারামজাদা নিউজ চ্যানেলগুলো আজকে যখন বাংলাদেশের এত নামডাক হয়ে গিয়েছে, আবার ভিউজ কামাইতে আরএসকে করতে করতে গলার ফেনা তুলে দিয়েছে। আর তোমরা কতটা অকৃতজ্ঞতার কমেন্ট বক্সে যে লিখতেছো যে ওপি ইন দা আরএসকে। অতীত তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলিনি ভাইয়া। কাহিনী তো এখানেই শেষ না। মনে পড়ে না 2022 সালের কথা, যেখানে গুটি কয়েক স্কোয়াড মিলে একটা ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আর যেটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল, যেখানে পুলিশ হানা দিয়ে তাদের প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করে। যখন টাকার অভাব দেখা যায় তখন জানে যে কোনো জায়গায় একটা ছিনতাই করলে কিছু না হলে একটা মোবাইল পাওয়া যাবে। এবার এই খেলার জন্য যেন তেন মোবাইল লাগে না, এটার জন্য অনেক ভালো আইফোন, ম্যাক্সিমাম আমরা যে আইফোনগুলো নিচ্ছি, আইফোন প্রত্যেকটাই খুব দামি আইফোন, এবং এই টাকাগুলো তারা কোথায় পাইলো? কারণ হিসেবে দেখায় এখানে অনেক প্রাইজ মানি দেওয়া হবে। এই প্রাইজ মানি গুলো তারা কি চুরি ডাকাতি করে ইনকাম করেছে? তাদের কাছে এত ভালো ভালো ডিভাইস তারা কোথায় পেয়েছে? তাদের কাছে এত প্রাইজ পুল কোথায় আসলো? এটা তো পুরো জুয়ার একটা শামিল, এটা বড় একটা ক্রাইম। সারা বাংলাদেশ থমকে গিয়েছিল, প্রত্যেকটা পিতামাতা মনে করেছিল এই গেমটা খেলা ক্রাইম। তারপর থেকে আমি মনে করি এই গেমটা যারা খেলে তারা অনেক চুরি চামারি করেই খেলে এসেছে, খেলে খেলে এই পর্যন্ত এসেছে। এখন সেই শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করতে চাই, শালা সেই সময় যদি প্রাইজ মানিটারে তোরা জুয়া হিসেবে ধরিস, আজকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে $1 মিলিয়ন দিচ্ছে, এটা কেন জুয়া হিসেবে ধরছিস নে? আর ইসকেরা যে $5,000 পেয়েছে পুরস্কার, সেটা দেশে আনতে কেন বাধা দিচ্ছিস নে?
ভাই সত্যি কথা আমি গলা ফাটায় বলবোই, কারণ বিশ্বাস করো আমি এমন একটা মানুষ যে যতক্ষণ নিজের কাছে নিজে ঠিক, লোকে আমার একটা বাল ছিড়লো আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা RS কে স্ট্রাগলের কথা বাদ দিলাম, মনে করো RS কে কোনো স্ট্রাগলই করিনি, কিন্তু এই যে একটা সময় বাংলাদেশের নাইম আলম স্কোয়াড এশিয়া মহাদেশের যে কাপায় বেড়াতো, ওরা কতটা পরিশ্রম করতো, কতটা চেষ্টা করতো, কতটা স্ট্রাগল করতো, মনে আছে সেই দিনগুলোর কথা। তারপরেও নাইম আলমের ভিডিওতে মাত্র 50,000 ভিউজ আসতো, লজ্জা লাগে না? এরপরে যদি বলিস যে ই স্পোর্টস RS কে ভালো খেলে না, তোদের কি লজ্জা শরম নেই? তোরা টিকটকে কোন মুখে ভিউজের লোভে এই ভিডিওগুলো বানাইতে পারিস যে RS কে ভালো না, RS কে থেকে অন্য স্কোয়াড ভালো, অন্য স্কোয়াড হ্যান ত্যান ভালো, মানে কোনো বিন্দু মাত্র লজ্জা শরম নেই। আমরা তো বাঙালি ভাই, আমাদের সব থেকে বড় ভুল হয়েছে জন্মগ্রহণ করাটাই। হাসতে হাসতে একটা কথা বলে যাচ্ছি, বিবেক দিয়ে চিন্তা করে দেখো, আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে 14-15টা রাজনৈতিক দল নিজেদের মধ্যে মারামারি, লাঠালাঠি, খুন খারাপি করতেছে শুধুমাত্র সাধারণ জনগণের সেবা করার জন্য। তাদের উদ্দেশ্য একটাই, সাধারণ জনগণের তারা সেবা করবে। ভাই চিন্তা করে দেখো আমরা কি পরিমাণ ভাগ্যবান, আমাদেরকে সাধারণ জনগণ যারা তাদেরকে সেবা করার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে মরে যাচ্ছে। এর থেকে কষ্টের আর হাসির কিছু হইতে পারে ভাই? কথাটা হাসতে হাসতে বলে ফেলেছি, কিন্তু এই কথাটা শুনলে না অনেকের পাশার তলা দিয়ে গদি সরে যাবে যদি সে বুঝতে পারে আমার এই কথাটার অর্থ। আমি জানি না এই কথাগুলো বলার পর কে কিভাবে নেবে, কিন্তু বিশ্বাস করো যারা একটু বুদ্ধিমান, যাদের মাথায় একটু মগজ আছে, আমার এই কথাগুলো যারা একটু অ্যানালাইসিস করতে পারবে, একটু ভালো মতো বুঝতে পারবে, তারা যদি আমার একটা কথা ভুল দেখাইতে পারে ভাই আমি ইউটিউবিংই ছেড়ে দেবো। যাও, এইটুকু বললাম, টাটা, বাই বাই।